সুপ্রিয় শ্রোতারা, সবাইকে জানাই আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি প্রেত পাঁচালী চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে, যেখানে থাকছে 4টি নতুন ভিন্ন লোমহর্ষক ঘটনা। আশা করি সবাই শেষ পর্যন্ত শুনবেন। কথা না বাড়িয়েই চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। সাল 2010। আমি শাওন। আমি তখন ক্লাস 5-এ পড়ি। আমার পরিবারে বাবা মা, বড় বোন, ছোট বোন আর আমি। আমার বড় বোনের নাম নীলা। আপু তখন ক্লাস 7-এ পড়ে। আর ছোট বোন রীতা। আমাদের বাসায় নতুন মেহমান তখন আমরা থাকতাম রংপুর বিভাগের সৈয়দপুর উপজেলায়। বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। সেই বছরের এপ্রিল মাসে আমাদের কোয়ার্টারের মেয়াদ শেষ হওয়ার কারণে এক প্রকার তাড়াতাড়ি বাসা খুঁজে ফেলায় আমার বাবা। আম্মু আর আমার ভাই বোন কেউই বাসাটা দেখতে যায়নি। সোজা উঠে চাই 2-3 দিনের মধ্যে। কিন্তু আমার ভাই বোন তখন সবাই মোটামুটি কম বয়সের হয়, একটু ভয় পাই বাসাটি দেখে। একটু বিবরণ দিই বাসাটার। বাসাটা ছিল কবরস্থানের গা ঘেঁষে, একদম পুরনো একতলা ছাদওয়ালা বাসা। দেখেই মনে হচ্ছিল অনেকদিন ধরে কেউ থাকেনি। বাসার নাম জান্নাত মহল। কবরস্থান থেকে বড় বড় বাঁশ গাছগুলো হেলে পড়েছে ছাদের ওপর, আর পাশে দাঁড়িয়ে আছে বিশাল বিশাল 2-3টি কাঠবাদামের গাছ। আমার বাসার একদম পশ্চিম পাশে ছিল একটি বড় কলা বাগান। দক্ষিণ পাশে দূরে কিছু ছিল আরও কয়েকটা বাসা, আর উত্তর পাশে অনেকটা জায়গা জুড়ে রয়েছে কবরস্থান। সামনে ছোট একটা রাস্তা। কি ভয়ঙ্কর দৃশ্য না? হ্যাঁ, ঠিক এমনই ভয়ঙ্কর পরিবেশ ছিল। বাসার ভেতরটাও কেমন যেন অন্যরকম ছিল, অন্যান্য বাসার থেকে একটু ভিন্ন একটি ইউনিট। কিন্তু 2টি ফ্যামিলি থাকা যাবে এমনভাবেই বানানো হয়েছিল। জানালাগুলোর বেশিরভাগই ছিল কবরস্থানের পাশে। আমরা থাকতাম 2টো রুম নিয়ে, আর কেউ ছিল না পুরো বাসায়, তাই বাসার 2টো রুমই ফাঁকা ছিল। ঘটনার সূত্রপাত ঘটে সেদিন সন্ধ্যা রাতেই। আমার আম্মা সিঁড়ির পাশে চুলায় রান্না করছিল একা বসে। একটু পর আম্মুর মনে হতে থাকে কে যেন সিঁড়ির উপরের দিকে বসে আম্মুকে দেখছে, কিন্তু সিঁড়ির ওদিকে তাকাতেই সেখানে আর কেউ নেই। এভাবে আম্মু আবার চুলার দিকে তাকালে আবার চোখের কোণ দিয়ে দেখতে পায় কি যেন আসলেই বসে আছে এবং দেখছে তাকিয়ে তাকিয়ে আম্মুর দিকে। আম্মু ভয় পায় ঠিকই, কিন্তু চেপে রাখে ভিতরে। কারণটা একটু বলি। আম্মু ছোট থেকে বড় হয়েছে টাঙ্গাইলের এক গ্রামে। আম্মুর নানির কাছে অনেক জিন ছিল। ছোট থেকে আম্মু এসব নিয়ে অনেক কিছুই জানে। এই কারণে আম্মু অনেক সাহসী এসব বিষয় নিয়ে। এমনকি আমাদের ফ্যামিলিতেও সব থেকে সাহসী আম্মাই। ঘটনায় ফিরে যাই। আম্মু আমার বড় বোন অর্থাৎ নীলাপুকে ডাক দেয়। নীলাপু আম্মুর পাশে গিয়ে বসে। সে সিঁড়িতেই বসে। আম্মু আমার বোনের সাথে কথা বলার জন্য তার দিকে তাকিয়ে স্পষ্ট দেখতে পায় কালো একটা ছায়া সরে গেল আধারের দিকে। রান্না করার জায়গায় কোনো লাইট লাগানো ছিল না। আগুনের আলোতে যতটুকু আলো ছিল ততটুকুতেই আম্মু বুঝতে পারে বিষয়টা। আম্মু দ্রুত রান্না শেষ করে আমার বোনকে সাথে নিয়ে ঘরে চলে আসে। এরপর আমাদের ঘটনাটা বলে। আমরা ভয় পেয়ে যাই। আব্বু বেশি একটা থাকতো না বাসায়, যখন তখন ডিউটি থাকতো আব্বুর। আব্বু বাসায় এলে আব্বুকে আমরা বলি বিষয়টা, কিন্তু বরাবর সব পুরুষের মতোই আব্বু হাসি ঠাট্টার মাধ্যমে উড়িয়ে দেয় ব্যাপারটা। সে রাতেই ঘটে আরেক ঘটনা। আমাদের লোহার চেয়ার ছিল 2টি। আব্বু রাতে ছাদে গিয়ে বসে থাকার অভ্যাস ছিল অনেক আগে থেকেই, তাই চেয়ার নিয়ে ছাদে যায় আব্বু, এবং আসার সময় চেয়ার ছাদে রেখেই চলে আসে ঘরে। রাতে সবাই ঘুমিয়ে পড়ি। আমার বড় বোন আলাদা রুমে ঘুমিয়েছিল, আর আমরা বাকি সবাই এক রুমেই ঘুমিয়েছিলাম একই সাথে। আমার ঘুম ভেঙে যায় একটা বাজে শব্দে। ছাদের উপর কেউ যেন কিছু একটা নিয়ে টানাটানি করছে, ভারী কিছু। ভাবলাম আব্বু মনে হয় ছাদে গেছে আবার, কিন্তু ডান পাশে ঘুরেই দেখি আব্বু আম্মু সবাই ঘুমাচ্ছে। আমি আব্বুকে ডেকে তুললাম। তখন আব্বুও শুনলো ছাদে টানাটানি আওয়াজ হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, আব্বু ছাদে কে আছে? আব্বু বলে, তুমি উঠেছো কেন বাবা? ঘুমাও, আমি দেখে আসছি। ওদিকে সেই টানাটানির আওয়াজ একবারের জন্যও থামছিল না। কে যেন চেয়ারটা টেনে ছাদের এক মাথা থেকে অন্য মাথায় নিয়ে যাচ্ছে, আবার এদিক থেকে ওদিকে নিয়ে আসছে। আমি শুয়ে শুয়ে থাকি, সব ভয়ে কুঁকড়ে যাই। আব্বুকেও দেখি বসে থাকতেই শুয়ে পড়ে আবার। আব্বু আর যায় না ছাদে। হয়তো আব্বু বুঝতে পেরেছিল বিপদ হতে পারে। আমি পরে আব্বুর থেকে শুনেছিলাম, প্রথমত আব্বু ভাবে চোর এসেছে মনে হয়, কিন্তু পরে আব্বুর সাথে ঘটে যাওয়া ঘটনা মাথায় আসলে আব্বু আর সাহস পায়নি যাওয়ার। যাই হোক, ঘটনায় ফিরি। একটু পর শুরু হয় আরেক সমস্যা। অনেক জোরে জোরে শব্দ আসছে ছাদ থেকে। কেউ এবার ভারী কিছু নিয়ে বাড়ি মারছে ছাদে। 1-2বার নয়, লাগাতার। আর আমার ছোট বোন উঠে কান্না শুরু করে দেয়। ঠিক কয়েক সেকেন্ড পরেই
আমার বোনের চিৎকার শুনি আমরা। আব্বু উঠে যেতে যেন নীলা আপু আমাদের ঘরের দরজা নক করতে থাকে আর জোরে জোরে আম্মুকে ডাকতে থাকে। আব্বু খুলে দিতেই আমরা দেখি নীলা আপু ভয়ে প্রায় শেষ, চোখ দিয়ে পানি, কাদো কাদো গলায় ভীষণ ভয়ে বলছে, আম্মু আমার অনেক ভয় লাগছে, কে জানি জানাল দিয়ে ডাকাডাকি করছে। আম্মু আপুকে ভেতরে নিয়ে এসে পানি খেতে দেয়। তারপর আপু সব বলে। আপু বলে ছাদের থেকে আসা এমন শব্দে আমার ঘুম ভেঙে গেছে, তাও আমি একটু চুপচাপ শুনছিলাম। প্রচুর ভয় লাগছিল আমার। তখনই শুনি আমাকে কি যেন নাম ধরে জানলার বাইরে থেকে ফিস করে ডাকছে, নীলা, নীলা, নীলা। এরপর সব চুপ হয়ে যায়। আমি ভাবি আমার মনের ভুল, কিন্তু তখনই হঠাৎ বুক কেঁপে ওঠে। আমার রুমের দরজার জানলায় কেউ যেন খুব জোরে জোরে বাড়ি মারে আর অট্টহাসি হাসা শুরু করে। আমি এতটাই ভয় পাই যে চিৎকার দিয়ে লাফ দিয়ে উঠে দৌড়ে চলে আসি। কারণ আমরা এলাকায় নতুন, তখন আমাদের কেউ চিনত না, কেউ নাম পর্যন্ত জানতো না। আমরা সবাই অনেক ভয়ে ছিলাম সেই রাতে। আব্বু ছাদে যেতে চাইলেও আম্মুকে যেতে দেয় না, আর সেই রাতে আব্বুর যাওয়াও হয় না। বলে সমস্যা আছে এ বাসায়, থাক যেতে হবে না এই রাতে, শুয়ে পড়ো সবাই। এইভাবেই চলে কিছুক্ষণ, তারপর থেমে যায় একাই। সেই রাতে আমরা 5 জন একটা খাটেই ঘুমিয়েছিলাম কষ্ট করে, কারোরই ঘুম হয়নি ভালোভাবে। সকাল হতে আব্বু আর আমি ছাদে যাই। নতুন এসেছি তাই ছাদ পরিষ্কার করা হয়নি এখনো। পুরো ছাদ জুড়েই ছিল বাঁশ আর কাঠবাদামের গাছের শুকনো পাতা। আমরা পুরো ছাদ জুড়েই শ্যাওলা জমে থাকতে দেখি। তার মাঝে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে রাত্রের চেয়ারটাকে এদিক থেকে এদিকে টানাটানি করেছে কেউ, কারণ জমে থাকা শ্যাওলা আর পড়ে থাকা পাতাগুলোর মধ্যে দাগ স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। যেমনটা হয় কেবলমাত্র একটু আগেই টেনে নিয়ে গেল। দেখি চেয়ারটা উল্টে পড়ে আছে একদম ছাদের কোনায়। আমরা চেয়ারটা ঘরে নিয়ে যাই। আব্বুকে রাতে ছাদে বসে থাকতে মানা করে দেয় আম্মু। আব্বু চলে যায় ডিউটিতে সকাল 8টার দিকে। আম্মু আমাকে নিয়ে চলে গেল কবরস্থানের ওই মাথায় থাকা একটি ছোট্ট মসজিদে, যেটাকে লোকজন মাজার বলতো একসময়। সেখানকার খতিবকে আমি ডেকে বাইরে নিয়ে আসলাম এবং আম্মু ওনার কাছে কালকের সব ঘটনা খুলে বলল। সব শোনার পর উনি উত্তর দেন, আসলে ওই জায়গাটা এমনই, ওখানে কেউ থাকতে পারবে না। আপনাদের উচিত ছিল বাসাটার সম্পর্কে আগেই জেনে নেওয়া। হুজুরের কাছে শুনেছি ওইখানে 17টা জিনের আস্তানা। বাসাটার সমস্যা তখন থেকে শুরু হয়েছে যখন শুনেছি বাসাটা পুরোটা একটি কবরস্থানের উপর তৈরি। এমনকি কবরস্থানের জমি দখল করে বাসাটা বানানো হয়েছিল। অনেকে এসেছিল থাকার জন্য, কিন্তু এমন সব ব্যবহার, এমন সব সমস্যার কারণে কেউই কখন থাকতে পারেনি। এই তো আপনাদের ওখানে ওঠার আগেই একটা মাদ্রাসা চালু করা হয়েছিল সেখানে। মূলত এসব সমস্যা শেষ হয়ে যাবে এটা ভেবেই, কিন্তু মাদ্রাসাটাও বন্ধ হয়ে যায় প্রায় 1 বছর হলো। ওখানে বদজিনের অত্যাচার প্রচুর, ওদের কেউ থামাতে পারেনি আজ পর্যন্ত, কারণ ওরা সংখ্যায় অনেক। মাদ্রাসার ছাত্রদের থেকে শুরু করে হুজুররাও ভয়ে চলে গেছে। যদি সমাধান চান তবে আপনাদের উচিত হবে জলদি বাসাটা ছেড়ে দেওয়া। কথা শেষ হলে আমরা বাসায় চলে আসি। এত দ্রুত অন্য একটা বাসা খুঁজে পাওয়াটাও অসম্ভব। সে সময় বাসাও কম ছিল, তাই এক প্রকার বাধ্য হয়ে আমরা ওই বাসাটাতে থাকার জন্য রয়ে গেলাম। সেদিন দিনের বেলা আর কোনো সমস্যা হয় না, কিন্তু রাতে আবার ভয়ঙ্কর অধ্যায় সূচিত হয়। সম্ভবত বৃহস্পতিবার ছিল দিনটা, কারণ আব্বু সেদিন রাত্রে ডিউটিতে ছিল না। আম্মু বাইরে রান্না করছিল, সাথে নীলা আপুও ছিল। কিছুক্ষণ পর আপু উপলব্ধি করে তার কানের কাছে পিছন থেকে কেউ ফিস করে কি যেন বলছে আর খুবই আস্তে আস্তে হাসছে। আপু ভয়ে জমি স্থির হয়ে যায় তখন। যখন তার চোখ পড়ে বাসার প্রাচীরের দিকে, আপু তখন দেখতে পায় ভীষণ কালো লম্বা একটা অবয়ব বসে আছে ঠিক প্রাচীরের উপর। অপলকে আপুর দিকেই তাকিয়ে আছে। আপুর বর্ণনা অনুযায়ী তার চোখগুলো ছিল স্বাভাবিকের তুলনায় অনেক বেশি বড়, আর মুখে এক বিভৎস রকমের হাসি। বাহিরের লাইট ছিল না আমাদের, তাই আধারের মধ্যে তার দাঁতগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। ইনফ্যাক্ট সম্পূর্ণ শরীরের আকারটাই বোঝা যাচ্ছিল, যেন আধারের মধ্যে আরও একটি বেশি কালো। পাগুলো এতই লম্বা যেন সে উঁচু দেয়ালে বসেও মাটি ছুঁয়ে আছে। আপুর শরীর ঠান্ডা হতে থাকে এটা দেখে। আবারও কানের কাছে সেই ফিস শব্দটা ভেসে আসছে। আপু পারছে না সেই অবয়ব থেকে চোখ সরাতে। সামনে আম্মু বসে আছে, কিন্তু পারছে না ডাকতে। অবয়বটা বিভৎস হাসি হাসছে। ঠিক তখনই আপু আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায় ওখানে। আম্মুর ডাক শুনে আমি আর আব্বু দৌড়ে যাই সিঁড়ির কাছে। এই অবস্থা দেখে আব্বুকে উঠিয়ে এনে বিছানায় শুইয়ে দিই। তারপর আম্মুর তেল মালিশ করে দেয় হাতে পায়ে। প্রচুর ঠান্ডা হয়ে গিয়েছে আপুর শরীর। তাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এটাই সত্য। সেই শীতল শরীরে হঠাৎ করে প্রচণ্ড জ্বর উঠে। আম্মু তখন জ্বর কমানোর জন্য পানি পড়া দিতে থাকে। আব্বু জলদি গিয়ে মাজারের হুজুরকে মাজার থেকে ডেকে আনে।
তখন এশার আজান হয়ে গিয়েছে। হুজুর এসে কিছু সূরা আর দোয়া পড়ে ফু দিয়ে যায়। তারপর কিছুক্ষণ পরেই আপুর জ্ঞান ফেরে, কিন্তু প্রচণ্ড জ্বর শরীরে। এরপর আপু সব কিছু হুজুরকে খুলে বলে, আর সাথে আমরাও এটা জানতে পারি ঘটনা। হুজুর আগে থেকে জানতো এখানে এমন ঘটনা ঘটে। হুজুর যেভাবে বলেছিলেন সেই আলোকে কিছুটা লিখছি। হুজুর বলেন, আপনারা প্রথম না, এর আগেও যতদিন ছিল এই বাসায় সবাই আমার কাছে এসেছিল, কিন্তু তাদেরকে একটাই সমাধান দিতে সক্ষম হয়েছি, বাসাটা জলদি যেন ছেড়ে দেয়। আপনাদেরকে আমি এটাই বলবো, যত জলদি পারেন এই বাসাটা ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে যান, ভালো হবে আপনাদের জন্য। এখানে কেউ শান্তিতে তো থাকতে পারবে না। এই বাসাটায় 17টা জিন রয়েছে, যার সব কয়টাই শয়তান। এরা কাউকে কেউ পছন্দ করে না, এরা চায় না এখানে কেউ থাকুক। আপনাদের ভয় দেখাতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আপনারা চলে যান এখান থেকে। আর এদের তাড়ানো যায় না, এরা অনেক শক্তিশালী, তাই আপনারা দ্রুত চলে যেতে পারেন এখান থেকে। আজকে রাতটা আপনাদের মেয়েকে দেখে রাখুন, চিন্তার কোনো কারণ নেই, সুস্থ হয়ে যাবে খুব জলদি ইনশাআল্লাহ। মাথায় পানি দিতে থাকুন, কাল তাবিজ পাঠিয়ে দিব আপনাদের 2 মেয়ের জন্যই। আমার ছোট বোনকে ছেড়ে দিয়ে তারপর কিছুক্ষণ পরে তিনি চলে যান। এখানে একটা বিষয় যোগ করব, আমার ছোট বোন রীতা, সে এখানে আসার পর থেকে সন্ধ্যায় খুব জোরে কান্নাকাটি শুরু করত। কোনো কিছুতেই তাকে থামানো যেত না। এক সুরে কাঁদতেই থাকবে অনেকক্ষণ এবং একটা নির্দিষ্ট সময় চুপ হয়ে যেত। তেমন অদ্ভুত না। এরপর সেই রাত আমরা আবার একই রুমে 5 জন ঘুমাই, কিন্তু রাতে মাঝরাতে আমাদের আবার ঘুম ভেঙে যায় এক অদ্ভুত শব্দে। না, আজ টানাটানির কোনো শব্দ নয়, কারণ আজ ছাদে চেয়ার নেই। আজ ছাদ থেকে মাটির গোড়া ফেলছে কবরস্থানে, একদম আমাদের জানালার সোজা। আমি একটু জড়সড় হয়ে যাই, আব্বুকে জড়িয়ে ধরি। একটু পর শুরু হলো ছাদে দৌড়াদৌড়ির শব্দ। একজন না, দুজন না, একসাথে অনেকজন। আমরা অল্প শব্দে ঘুম ভেঙে যাই কেন জানি। ঘুম ভাঙলে তাকিয়ে দেখি সবাই ঘুমাচ্ছে। আমি ডেকে তুলি সবাই, সাথে সাথে তাদের অত্যাচারও বাড়তে থাকে। কিছুক্ষণ পর ইট ফেলা শুরু হয়, ছাদ থেকে একটু পর পর ইট মাটিতে পড়ছে। আব্বু আম্মু বিষয়টা বুঝতে পেরে আমাকে বলল, কিছুই হবে না, তুমি ঘুমিয়ে পড়ো। আমি শুয়ে শুনতে থাকি, কারণ ঘুম আসছিল না। এভাবে অনেকক্ষণ চলার পর একাই থেমে যায় এসব, আমিও ঘুমিয়ে পড়ি। আশ্চর্যের বিষয়, সকালে উঠে আমরা ছাদে গিয়ে দেখি সব ইট ঠিকঠাক আছে, কিন্তু তাহলে রাতে এত ইট পড়ল কোথা থেকে? এক প্রকার রহস্যই থেকে গেছে তা। জানিয়ে রাখে বাসাটা 2 তলার বাড়ানোর জন্য ছাদের 1 কোণ ইট রাখা হয়েছিল। যদিও কনস্ট্রাকশন বন্ধ ছিল, পরদিন জুমার নামাজ শেষে হুজুর তার এক ছাত্রকে পাঠিয়ে তাবিজ দিয়ে যায় আমার বড় বোন আর ছোট বোনের জন্য। আল্লাহর রহমতে সেদিন রিপা কাঁদেনি। সন্ধ্যায় সব ভালোভাবে যাচ্ছিল। আপু আসেন 9টার দিকে। আমরাও শুয়ে পড়েছি। আমরা ভেবেই নিয়েছিলাম আর সমস্যা হবে না রাতে, কিন্তু আমরা ভুল ছিলাম। আজ আবারও বাবার সাথে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। আজ ছাদে কিছুই হয়নি, তাই আমরা সবাই শান্তিতে ঘুমিয়েছিলাম। আবার বাবা ওয়াশরুমে যাওয়ার জন্য ঘুম থেকে উঠে বলে রাখি, ওয়াশরুমে যেতে হবে। সেই ফাঁকা 2 রুম পার করে যেতে হয় আব্বুকে সেই ওয়াশরুমে। আব্বু যেহেতু ঘুমের ঘোর নিয়ে যাচ্ছিল, তাই যাওয়ার সময় খেয়াল করেনি। বাসার সব গেট ছিল কাঠের, একমাত্র মেইন গেট ছাড়া। ওয়াশরুমে থাকা অবস্থা আব্বু ওয়াশরুমের গেটের বাইরে থেকে নক করার শব্দ পায়। আব্বু প্রথমে ভাবে আমরাই হয়তো কেউ আব্বুর কাছে পিছে পিছে আসছি, তাই তেমন কিছু বলে না। আবারও নক করার শব্দ ঠিক 2 বার। আব্বু এবার জিজ্ঞাসা করে, কে? অপর পাশ থেকে কোনো উত্তর আসেনি, কিন্তু কিছুক্ষণ পর আবার নক করলে আব্বু রেগে ওঠে। আব্বু বলে ওঠে, এই কে? এবার ওপাশ থেকে উত্তর আসে একটা কর্কশ হাসি মেলে কণ্ঠ, বলে, বের হবি না, বের হবি না। আব্বু প্রচণ্ড ভয় পায়, তবুও চুপচাপ ভিতরে বসে থাকে অনেকক্ষণ। একটু পর আব্বু আবার নক করার শব্দ শুনতে পায়। আব্বু শুনতে পায় রুমের পাশে খুব জোরে জোরে লাফালাফি চলছে আর কথাবার্তা, অনেকজনের উপস্থিতি সেখানে। এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল, কিন্তু আব্বু কি করবে সেটা তা ভেবে পাচ্ছিল না। অনেক ভয়ে আব্বু অজু করে নেয় এবং সাহস করে আল্লাহর নাম নিয়ে বের হবে দরজা খুলে। সাথে সাথে সব নিস্তব্ধ হয়ে যায়, একদম কোথাও কোনো শব্দের সাড়া পাওয়া যায়নি, একদম পিন ড্রপ সাইলেন্স। কিন্তু বাবা একটা জিনিস লক্ষ্য করে, পাশের রুমের দরজাটা খোলা। কেউ আসে না এই রুমে, তাহলে দরজা খোলা কিভাবে? আব্বু দেখার জন্য একটু এগিয়ে গেলেই দেখে দরজা নিজে নিজে লেগে যায়। শব্দে আম্মুর ঘুম ভাঙলে আম্মু উঠে দেখে আব্বু নেই বিছানায়। আম্মু আমাকে ডেকে তুলে নিয়ে যায় তার সাথে। আমরা দেখি আব্বু সেই ফাঁকা রুমের বাইরে জানলার সামনে পড়ে আছে। আব্বুকে ডাকি, কিন্তু আব্বু ওঠে না। অনেক কষ্টে আমি আব্বুকে টেনে তুলি, আব্বুকে রুমে নিয়ে আসি। এরপর ঘটে আমার সাথে সেই ছোট একটা ঘটনা। আমি আব্বুর মাথায় পানি দেওয়ার জন্য পানি আনতে গিয়েছিলাম। টিউবওয়েল চাপতে চাপতে হঠাৎ করে কি জানি গেটের ছিটকানে লাগিয়ে দেয় বাহির থেকে। আমি চিৎকার করতে থাকি জোরে জোরে, আম্মুকে ডাকি বারবার,
বাড়ি মারি। আম্মু দৌড়ে এসে দরজা খুলে দেয়। অবাক আমরা, এবং সাথে প্রচুর পরিমাণে ভীত। সবাই খুব ভয়ে ছিলাম এইসব দেখে। খুব ভয় বললেও কম হবে, সীমা ছাড়িয়ে গিয়েছে ভয়ের একদম। আব্বুরও জ্বর চলে আসে। আমি আর আম্মু পানি নিতে থাকি। অনেকক্ষণ পর প্রায় ভোরের দিকে আব্বুর জ্ঞান ফেরে। এরপর আব্বুর কাছে শুনি আমরা পুরো ঘটনা। অজ্ঞান হওয়ার কারণ জানতে চাইলে আব্বু বলে, গেটটা ওভাবে লেগে যাওয়ায় আমি ভয় পেয়ে যাই অনেক। আমি চলে আসবো এমন সময় হাসিটা আমার কাছে আসে এবং আমার কানের কাছে আসে। আমি জানালা দিয়ে ভিতরে তাকাতেই দেখি হুবহু আমার চেয়ারের একজন প্যানে লাগানো রডটার মধ্যে ফাঁসি দিয়ে ঝুলে আছে। কিছু ভয়ের পরিমাণ আরও বেড়ে যায়। দেখে আমার মতো দেখতে সেই জিনিসটা এতক্ষণ হাসছিল। আমি আর সহ্য করতে পারিনি, চিৎকার দিয়ে জ্ঞান হারাই তখন। এত সব হওয়ার পরে কারোই থাকার ইচ্ছা ছিল না সেই বাসায়। তো অনিচ্ছে থাকা সত্ত্বেও আমাদের 1 মাস যাবৎ থাকতে হয়েছে সেখানে। তার প্রতিটি দিন কেটেছে নতুন নতুন রহস্যময় ভয়ঙ্কর ঘটনার সাথে। সবগুলো তো আর লিখে পাঠানো সম্ভব না, ইমেলে অনেক বড় হয়ে যাবে। তাই আমরা আরেকটা অভিজ্ঞতা বলে শেষ করছি। এসব ঘটনার প্রায় 2 থেকে 3 দিন পরের রাতের কাহিনী। আমি আর আমার বড় আপু একসাথে শুয়েছিলাম। আব্বু আসেনি। 11টার মতো বাজে। হঠাৎ মেইন গেটে নক করার আওয়াজ আসে। বলে রাখি, আব্বু প্রতিদিন রাত করে বাসায় আসে দেখে আমি অভ্যস্ত হয়ে গিয়েছিলাম দৌড়ে গিয়ে দরজা খুলতে। আব্বু এসেছে ভেবে আমি দৌড়ে গিয়ে দরজাটা খুলি, কিন্তু দেখি কেউ নেই সেখানে। আজব ব্যাপার, আমি স্পষ্ট শুনেছি কেউ নক করেছে। এরপর দরজা লাগিয়ে দিই। পেছনে তাকাতেই আবার নক করার শব্দ শুনতে পাই আমি। কিছু না ভেবে আমি দৌড়ে গিয়ে আবার দরজাটি খুলি, কিন্তু আবারও কেউ নেই। কিন্তু এবার নিচের দিকে তাকিয়ে দেখি বড় একটা ব্যাঙ বসে আছে আমার গেটের সামনে। আমার ভয় লেগে যায় অনেক, তাই চুপচাপ গেট লাগিয়ে দিয়ে আমি চলে আসি এবং আপুর সঙ্গে শেয়ার করি। বেশ কিছুদিন যাবৎ এরকম ঘটনা লাগাতার ঘটে যাওয়ায় এমনিতেই আমরা সব বুঝতে পারলাম এসব কেন ঘটে। সে একই রাতে আমরা ঘুমিয়েছিলাম সবাই, কিন্তু প্রায় 4টার দিকে আমার ঘুম ভেঙে যায়। সারা বাসায় লাফালাফির শব্দ হচ্ছে। মনে হচ্ছিল অনেকজন একসাথে বাসার এই পাশ থেকে ওই পাশে দৌড়াদৌড়ি করছে। আর এটা হচ্ছে একদম আমাদের ডাইনিং থেকে শুরু করে একদম ওয়াশরুম পর্যন্ত। আমি ভয়ে জমে যাই একদম, কারণ এই কয়দিনে ফ্যামিলির সকলেরই বোঝা হয়ে গেছিল কারা এমন করে। আমরাও কেউ বের হই না রাতে। এরপর যা হয় তার জন্য আমরা সম্পূর্ণই অপ্রস্তুত ছিলাম। মূলত কে যেন আমাদের দরজাগুলো জোরে জোরে ধাক্কা দেয়, যেন দরজাটা নিয়ে টানাটানি করছে। ধাক্কা দিচ্ছে অনেক জোরে জোরে। দরজাগুলো এই দিক থেকে অনেক পুরনো কাঠের তৈরি, তাই একদম ভেঙে যাবে মনে হচ্ছিল। আপুকে ডেকে তুলি আর আব্বুকে ডাকতে থাকি আমাদের রুম থেকেই। ভয় কেঁদে ফেলার মতো অবস্থা হয়ে গিয়েছিল। ছোট বাচ্চাই বলা যায় তখন, কিন্তু ততক্ষণে আমার শব্দ শুনে সব বন্ধ হয়ে গেছে। আপুকে ডেকে তুলি, আমি দৌড়ে আম্মু আব্বুর দিকে যাই আর সব বলি। আমি কোনোভাবেই আর থাকবো না সেখানে, জানিয়ে দিই। তাই আমি সকালে উঠেই চলে যাই দাদুর বাসায়। কেউ না যেতে দিলেও আমি জোর করে দাদুর বাসায় চলে যাই। প্রায় 11-12 দিন পরে এসেছিলাম দাদুর বাসা থেকে। এটাই ছিল আমার ঘটনা। আপনাদের ভালো লাগলে পড়ে শোনাবেন। কিছুদিন পর আরেকটা হিন্দু ফ্যামিলি উঠেছিল সেই বাসায়। তাদের সাথে আরও খারাপ কিছু ঘটনা ঘটতে শুরু করে। আপনি এবং শ্রোতারা শুনতে চাইলে আমি বাকিটাও লিখে পাঠাবো। বাসাটা এখনও আছে। লোকমুখে শোনা যায় দিনাজপুর থেকে বড় হুজুরকে নিয়ে এসে সব জিন চালানো হতো। লোকমুখে শোনা যায় দিনাজপুর থেকে বড় হুজুরকে নিয়ে এসে সব জিন তাড়ানো হয়েছে এবং বাসাটা স্ট্রংলি বন্ধ করা হয়েছে। হুজুরের বাসা সম্ভবত ফুলবাড়িতে। এখন অবশ্য একদম নতুন করা হয়েছে বাসাটা, দোতলা হয়েছে এবং সেখানে ইউনিভার্সিটির ছাত্ররা থাকে। ভাইদের সাথে পরিচিত হওয়ায় তাদেরকে জিজ্ঞেস করেছিলাম এখনো কি সেই ঘটনাগুলো ঘটে নাকি। তারা বলেছিল তাদের সাথে এমন কিছুই ঘটে না, দেখলে চেনাই যায় না এই বাসায় কতটা ভয়ঙ্কর ছিল। চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আমি লাজিম ইয়াসির জিয়াদ, আমি আশুলিয়া সাভার থেকে বলছি। ঘটনাটি আমার একজন পরিচিত ভাইয়ের কাছ থেকে কালেক্ট করা। ভাইয়ের জীবনে ঘটে যাওয়া এটি সত্য ঘটনা। বেশি কথা না বাড়িয়ে আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি ভাই আমাকে যেভাবে বলেছেন সেই অনুযায়ী আমি লেখার চেষ্টা করেছি। ভাই আমাকে তার পরিচয় গোপন রাখতে অনুরোধ করেছেন, যে কারণে ঘটনায় ব্যবহৃত সকল নাম ছদ্মনাম। আমার লেখায় অনিচ্ছাকৃত ভুলের জন্য আমাকে ক্ষমা করবেন। আমার নাম রিফাত। ঘটনাটি যখন আমার সাথে ঘটেছিল সালটি 2015। আমি সদ্য বিয়ে করে আমার ওয়াইফকে নিয়ে একটি নতুন বাসায় উঠি। আমার নতুন বাসায় উঠায় আমার বাসার জন্য অনেক কিছু আসবাবপত্র প্রয়োজন হয়। একদিন বিকেলে আমি আমার ওয়াইফ একটি ফার্নিচারের দোকানে নিয়ে যাই। দোকানে যাওয়ার পর বিভিন্ন আসবাবপত্র দেখতে দেখতে আমার চোখ আটকে যায় একটি অতি সুন্দর কারুকাজ করা আলমারির উপর। আমি আমার ওয়াইফকে আলমারিটা দেখিয়ে
আলমারিটি নেওয়ার কথা বলি। আমার ওয়াইফেরও আলমারিটি অনেক পছন্দ হয়। আমরা আলমারিটি কেনার সিদ্ধান্ত নেই। কেনার সময় আমি একটি অদ্ভুত বিষয় খেয়াল করি। আলমারিটির সৌন্দর্য অনুযায়ী যে দাম হওয়া উচিত, দোকানদার তার চেয়ে অনেক কম দামে আলমারিটি আমাদের বিক্রি করে দিল। আমি অনেক পছন্দ হওয়ায় 7-5 না ভেবে আলমারিটি কিনে বাসায় নিয়ে আসি। এই আলমারিটি যে কত বড় বিপদের মুখে আমাদের ফেলতে যাচ্ছে, এটা আমরা কখনো কল্পনাও করিনি। পছন্দের আসবাবকে বাসায় নিয়ে আসার পর 2-3 দিন তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু মাঝে মাঝে মনে হতো আমি এবং আমার ওয়াইফ ছাড়া আমাদের বাসায় তৃতীয় কোনো একজনের অস্তিত্ব আছে। এই বিষয়টিকে আমরা এতটা গুরুত্ব দেই না। আমরা মনে করি এটা হয়তো আমাদের মনের ভুল। আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করি, সকালবেলায় বের হয়ে যাই, আবার রাতে বাসায় ফিরে আসি। সে কারণে আমার ওয়াইফ সারাদিন বাসায় একাই থাকে। তো একদিন বিকেলে আমার ফোনে একটি কল আসে। কলটি ছিল আমার পাশের বাসার ফ্ল্যাটের এক ভদ্র মহিলার, এবং কল রিসিভ করা মাত্রই তিনি বললেন, আপনার ওয়াইফের আত্মচিৎকার শুনতে পেয়ে আমি সাথে সাথে আপনাদের ফ্ল্যাটে যাই। অনেকক্ষণ যাবৎ আপনাদের দরজা নক করেছি, কিন্তু তিনি দরজা খুলছেন না। আপনি তাড়াতাড়ি বাসায় আসেন। কথাগুলো শুনে অফিস থেকে তাড়াতাড়ি বাসায় উদ্দেশ্যে যাত্রা শুরু করি আমি। 5টার দিকে আমি বাসায় পৌঁছে যাই। আমার কাছে বাসার চাবি থাকায় আমি বাসার দরজা খুলে ভিতরে ঢুকতেই দেখি আমার ওয়াইফ আলমারির পাশে নিচে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছে। আলমারির দরজাটা খোলা অবস্থায়। আমি ওর মুখে পানি ছিটিয়ে দিয়ে ওর জ্ঞান ফিরিয়ে আনি। এরপর আমি ওকে জিজ্ঞেস করি, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? কি হয়েছিল? এরপর ও আমাকে বলতে শুরু করলো, আমি বিকেলে কাপড় গুছিয়ে আলমারিতে রাখতে যাচ্ছিলাম। আলমারিটি খোলা মাত্রই আমি যা দেখলাম তা আমি দেখার জন্য কখনোই প্রস্তুত ছিলাম না। আমি দেখি মানুষ আকৃতির কিছু আলমারির ভিতরে বসে আছে। সেই জিনিসটার চোখ সাদা বর্ণের। দেখে মনে হচ্ছে চোখের ভিতর দিয়ে বিদ্যুৎ বয়ে যাচ্ছে, আর সেই জিনিসটা সারা শরীরে রক্ত মাখা। আমি এটি দেখা মাত্রই চিৎকার হয়ে অজ্ঞান হয়ে যাই। আমি এসব বিষয়ে বিশ্বাস করতাম না। আমি আমার ওয়াইফকে বলি, তুমি হয়তো ভুল কিছু দেখেছ। মানে এরকম কিছু হওয়া কখনো সম্ভবই না। আমার এই জিনভূতের প্রতি অবিশ্বাস করা, এই জিনভূত বলতে কিছু নেই, এই আমার ধারণা, এই বিশ্বাস যে আমাকে সেই রাতেই পরিবর্তন করতে হবে, তা আমার জানা ছিল না। ওদিন রাতে আমি এবং আমার ওয়াইফ রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক তখন 3:30। আমার ঘুম ভেঙে যায় একটি কান্নার শব্দে। কান্নার শব্দটি আসছিল আলমারি থেকে। পরক্ষণে আমরা দুজনেই শুনতে পাই কিছু নারী কণ্ঠে কান্না করছে এবং কিছু একটা বলছে। হঠাৎ আলমারির দরজাটা আপনা আপনি খুলে যায়। সেখান থেকে একটি মানুষ আকৃতির কিছু বেরিয়ে আসে। ওই জিনিসটা এক নেমে এসে আমার সামনে দিয়ে চলে যায়। আমাদের দুজনের গলা টিপে ধরে। আমাদের দম বন্ধ হয়ে যায় উপক্রম হয়। মনে হচ্ছিল আজকেই শেষ দিন, আর কোনোদিন দিনের আলো দেখতে পারবো না। কিছুক্ষণের মধ্যেই ফজর আজান শুরু হয়ে যায়, যেন আমাদের জীবন ফিরে যায়। এই শয়তানটা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যেতে থাকে, এবং যাওয়ার সময় শুধু একটা কথাই শুনতে পাই, কেউ যেন অলক্ষ্যে বলে, মরবি, তোরা মরবি। ওদিন সকালে আমি এবং আমার ওয়াইফ ওই ফার্নিচারের দোকানে যাই এবং ওই দোকানদারকে সব কিছু খুলে বলি। দোকানদার তারপর বলতে শুরু করে, আপনারা যেদিন আমাদের কাছে এসে আলমারিটা কিনেছিলেন, ওই দিন সকালে আমরা এই আলমারিটা আরেকজনের কাছ থেকে কিনে নিই। এরপর দোকানদার আমাদের একটি ফোন নাম্বার দিয়ে বলে, এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন, তারা হয়তো কিছু জানে। তারা এই আলমারিটা আমাদের কাছে বিক্রি করেছে। এরপর আর কোনো উপায় খুঁজে না পেয়ে আমরা সেই নম্বরটিতে কল দিই। কিছুক্ষণ পর এক ভদ্র মহিলা কলটি রিসিভ করেন। এরপর আমরা তাকে জিজ্ঞেস করি, আপনি কিছুদিন আগে একটি আলমারি বিক্রি করেছিলেন? মহিলাটা হ্যাঁ বোধক উত্তর দেয়। এবার আমরা আমাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনাগুলো খুলে বলি। এরপর তিনি যা বলেন তা শোনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি বলেন, আজ থেকে 2 বছর আগে আমাদের বাসার 3 তলায় একজন স্বামী স্ত্রী ফ্ল্যাটে ভাড়া নিয়েছিল। তারা খুব অদ্ভুত প্রকৃতির। তারা কারোর সাথে কথা বলতেন না, বাসা থেকে বের হতেন না। একদিন রাতে তাদের ফ্ল্যাট থেকে এক ভয়ানক আত্মচিৎকার ভেসে আসে। চিৎকার শুনে আমরা সবাই ওই ফ্ল্যাটে যাই। তাদের ফ্ল্যাটের দরজার ভেতরে বন্ধ করা ছিল। আমরা অনেকক্ষণ দরজায় নক করতে থাকি, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে আমরা দরজা ভেঙে ফেলি। দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে যাওয়া মাত্রই আমরা দেখি সেই দৃশ্য যা মানুষ দ্বিতীয়বার দেখতে চাইবে না। আমরা সকলে দেখি ওই স্বামী স্ত্রী নিথর দেহ মেঝেতে পড়ে আছে। তাদের হাত মুচড়ে কেউ ভেঙে দিয়েছে, তাদের চোখ কেউ তুলে ফেলেছে, তাদের দেহ থেকে সব রক্ত চুষে নেওয়া হয়েছে।
এরকমভাবে হত্যা করা হয়েছে যেন সেটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয়। সেই রাতে বাসায় পুলিশ এসে বাসার প্রতিটি লাশ উদ্ধার করে। ওই স্বামী স্ত্রীর বাসায় একজন কাজের মেয়ে ছিল। তৃতীয় লাশটা ছিল তাকেও ঠিক একইভাবে হত্যা করা হয়েছিল। এরপর পুলিশ তদন্ত করে কোনো রহস্য উন্মোচন করতে না পারায় তদন্ত বন্ধ করে দেয়। এরপর আমাদের ওই ফ্ল্যাটে কোনোদিন ভাড়া হয়নি, কিন্তু মাঝে মধ্যে ফ্ল্যাট থেকে নানান শব্দ শোনা যেত। এর মধ্যে তাদের পরিবার পরিজন কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। আমরা এরপর সিদ্ধান্ত নেই ওদের বাসার সকল কিছু বিক্রি করে দেব। তিনি এই বলে তার কথা শেষ করেন। তার মুখে এইসব কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এরপর আমরা সিদ্ধান্ত নেই আজ আমাদের বাসায় কেউ যাবে না, আমরা আমাদের বন্ধুর বাসায় যাব। এরপর আমি এবং আমার ওয়াইফ আমার বন্ধু করিমের বাসায় যাই। এরপর করিমকে আমাদের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে একে একে বলি। করিম সব ঘটনা শুনে আমাকে একটি ভালো কবিরাজের সন্ধান দেয়। আমি এবং আমার বন্ধু করিম ওই বিকালে কবিরাজের সঙ্গে দেখা করতে যাই। কবিরাজ ছিলেন আশ্রমে বেশ কিছুক্ষণ বসে থাকার পর কবিরাজের সঙ্গে আমাদের দেখা করার সুযোগ হয়। তার সাথে দেখা করে আমরা এবং আমার ওয়াইফের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা আমরা একে একে বলি। শুনে তিনি আমাদের আশ্বস্ত করেন তিনি আমাদের বাসায় কাল আসবেন। সেদিনের মতো আমি এবং আমার বন্ধু আশ্রম থেকে বাসায় চলে আসি। সেদিন রাতে আমার ও আমার ওয়াইফের সাথে একটি অদ্ভুত বিষয় ঘটে। আমরা দুজনেই অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি। স্বপ্নে ওই শয়তান আমাদের বলতে থাকে, তোরা পালিয়ে যাবি কোথায়? তোরা যেখানেই যাস না কেন কোনো লাভ হবে না, তোদের রক্ত চুষে খাবো আমি। এসব দেখে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি ফজর আজান হয়েছে। ঠিক তখনই আমার ফোনে একটি কল আসে। কবিরাজের আশ্রম থেকে। কবিরাজ বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে তার সাথে দেখা করতে হবে। আমি আর করিম তখনই কবিরাজের সঙ্গে দেখা করতে চলে যাই। এরপর কবিরাজ আমাদের যা বলেন সেসব কথা শুনে আমরা রীতিমতো ঠান্ডা হয়ে যাই। তিনি বলেন, ওই আলমারিটি কিনে তোমরা মৃত্যুকে আহ্বান জানিয়েছ। ওই আলমারিটি একটি খবিশ জিনের বাসস্থান। জিনকে সেই আলমারিতে একটি বাক্সের মধ্যে বন্দী করে রাখা হয়েছিল। জিনের প্রধান চাহিদা হলো মানুষের রক্ত। তুমি যে স্বামী স্ত্রীর কথা আমাকে বলেছিলে, তারা ভয়ঙ্কর কালো জাদু চর্চা করত। তারা তাদের বিভিন্ন অসাধু কাজ সাধনের জন্য এই জিনকে বন্দী করে রেখেছিল। তারা কালো চাঁদ দিয়ে একটা পারদর্শী না হওয়ায় এই জিনটি মুক্ত হয়ে যায় এবং একে একে তাদের সবাইকে মেরে ফেলে। কিন্তু মৃত্যুর আগ মুহূর্তে তারা ওই জিনটিকে একটি বাক্সে বন্দী করতে পেরেছিল। এই জন্য এই জিন কারো কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু তোমার স্ত্রী বক্সটা খুলে ওই জিনকে আবারও মুক্ত করে দিয়েছে। বাক্সের কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে যাই। বাক্সের ব্যাপারে আমার কোনো কিছু জানা ছিল না। কবিরাজও আবার বলেন এই জিনকে আর বন্দী করা সম্ভব হবে না, তবে একটা উপায় আছে, এই জিনকে মেরে ফেলতে হবে, তাহলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এবং আমার বন্ধু করিম কবিরাজকে নিয়ে তার শিষ্যকে নিয়ে আমাদের বাসায় যাই। কবিরাজ বাসায় প্রবেশ করা মাত্রই বাসার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যায়, আর কেউ চাপা গলায় বলতে থাকে, এসেছিস তোরা। কবিরাজের পর একটি বৃত্ত আঁকে। আমাকে আর করিমকে সেই বৃত্তে প্রবেশ করতে বলেন, আর আমরা সেই আলমারিটি যে রুমে আছে সেই রুমটিতে গিয়ে দেখতে বলেন। এরপর কবিরাজ তার শিষ্যকে নিয়ে সেই রুমে প্রবেশ করে, আর যাওয়ার আগে আমাদের বলে যান যা কিছু হয়ে যাক আমরা যেন এই বৃত্ত অতিক্রম না করি। কবিরাজ রুমে প্রবেশ করা মাত্রই সেই ভূমিকম্প আরও বেড়ে চলে। 1 ঘন্টা পর হঠাৎ পরিবেশ স্থির হয়ে যায়। কবিরাজ রুম থেকে বের হয়ে আসেন, তার সারা শরীরে বড় বড় আঁচড়ের দাগ। এরপর তিনি বলেন, আমরা ওই জিনকে বন্দী করতে পেরেছি, কিন্তু একে বেশিক্ষণ বন্ধ রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব বক্সটি পুড়িয়ে ফেলতে হবে। এরপর তিনি বাক্সটি পুড়িয়ে ফেলেন। বাক্সটা পোড়ানোর সময় অনেক ভয়ানক আত্মচিৎকার ভেসে আসে। আস্তে আস্তে বাক্সটি পুড়ে ছাই হয়ে যায়। এরপর কবিরাজ বলেন, এই জিনটি নেই, মারা গিয়েছে। কবিরাজ তার হাদিয়া নিয়ে চলে যান। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি আমাদের সাথে। একথা বলে রিফাত ভাই তার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি শেষ করেন। প্রিয় শ্রোতারা, আপনারা সবাই কারো ব্যবহৃত জিনিস কেনার আগে সাবধানতা অবলম্বন করবেন, আর কখনো কোনো অদ্ভুত বাক্স পেলে সেটা খুলে দেখার চেষ্টা করবেন না। আপনার একটিমাত্র ভুল আপনার জীবন শেষ করে দিতে পারে। শ্রোতারা, আশা করি আপনারা এখন আমাদের সাথে আছেন। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। ঘটনাটি আমার এক বন্ধু যার নাম সঞ্চয় মুরাদ, তার কাছ থেকে শোনা। সঞ্চয় মুরাদের একজন বড় ভাই আছেন, সে ভাইয়ের সাথে ঘটেছে এই ঘটনাটি। আর কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাই।
সঞ্জয় মুরাদের ভাই গৌরপুর হাসপাতালের একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। তিনি প্রতিদিন রাতে অ্যাম্বুলেন্স চালিয়ে রোগী বা লাশ আনা নেওয়া করে। যদি কোনোদিন লাশ বা রোগী না পান তাহলে তিনি এমনি প্যাসেঞ্জার নিয়ে ভাড়া টানেন, অর্থাৎ প্যাসেঞ্জার আনা নেওয়া করেন। তেমনি একদিন কোনো রোগী বা কোনো কাজ না পাওয়ায় তিনি ভাড়া টানার সিদ্ধান্ত নেন। তাই তিনি গৌরীপুর স্টেশনে এসে কুমিল্লার কিছু প্যাসেঞ্জার নেন। প্রায় 4-5 জন প্যাসেঞ্জার ছিলেন। প্যাসেঞ্জার নিয়ে কুমিল্লার দিকে রওনা হন। তখন রাত 12টা। সব কিছু ভালোই চলছিল, কিন্তু গাড়ি চালাতে চালাতে ড্রাইভার হঠাৎ পাশের রাস্তায় একটা কিছু দেখে আবিষ্কার করলেন। তারপর তিনি গাড়িটা থামালেন। তিনি সহ প্যাসেঞ্জার সবাই গাড়ি থেকে নেমে পড়লেন। তারপর তারা সবাই রাস্তার পাশে থাকা একটি মৃত লাশ দেখতে পান। এই দৃশ্যটা কিন্তু সবাই দেখতে পেয়েছিল। যেহেতু গাড়িটা অ্যাম্বুলেন্স ছিল, সবাই সিদ্ধান্ত নেয় লাশটা কুমিল্লা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। এখানে একটা কথা বলে রাখা ভালো যে তাদের মনে সন্দেহ হয়েছিল যে লাশটা এখনো লাশ হয়ে ওঠেনি পুরোপুরি, এটা জীবিত কিছু একটা। তাই তারা কুমিল্লা মেডিকেলে নেওয়ার সিদ্ধান্ত নিল। তারপর তারা লাশটা গাড়িতে উঠে ড্রাইভার গাড়ি চালানো শুরু করলো। এখানে বলা বাহুল্য যে গাড়ির ড্রাইভার সম্পূর্ণ সামনে একা ছিল, আর প্যাসেঞ্জারগুলো ছিল সবাই পিছনে। বলে রাখা ভালো, প্যাসেঞ্জার এবং যে লাশ ছিল তাদের দূরত্ব বেশ কিছু দূরে ছিল না। যাওয়ার পর গাড়ির প্যাসেঞ্জার গাড়ি থামাতে বলে। তারা সবাই ড্রাইভারকে বলে তারা নাস্তা খেয়ে আসবে। তারা ড্রাইভারকে রেখে নাস্তা খেতে চলে গেল। তখন আনুমানিক একটা ড্রাইভার অ্যাম্বুলেন্স নিয়ে রাস্তার পাশে অপেক্ষা করতে লাগলো। কিন্তু 1 ঘন্টা হয়ে গেল, প্যাসেঞ্জারদের আসার কোনো খবর নেই। তখন রাত আনুমানিক 2টা। রাস্তায় কোনো যানবাহন নেই, নাই কোনো আলো, শুধুমাত্র ড্রাইভার অ্যাম্বুলেন্স নিয়ে বসে আছে, তার সাথে আছে একটা লাশ। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ পেছন থেকে ড্রাইভারকে কেউ যেন ডাক দিল। ড্রাইভার মনে করলো প্যাসেঞ্জার নাস্তা খেয়ে চলে এসেছে। ড্রাইভার কাউকে গাড়িতে ওঠার শব্দ পেল। ড্রাইভার মনে করলো যে প্যাসেঞ্জার গাড়িতে উঠেছে। তার ড্রাইভার পিছনের দিকে ফিরে তাকালো। পেছনে তাকিয়ে সে যা দেখলো তা দেখার জন্য সম্পূর্ণ অপ্রস্তুত ছিল। সে দেখলো লাশটি বসে রয়েছে, তার দিকে বড় বড় লাল 2টি চোখ করে চেয়ে রয়েছে। এর দৃশ্য দেখে সে এতই ভয় পেল যে গাড়ি ব্যাক করে সে আবার পাগলের মতো চালাতে শুরু করলো। এভাবেই কিছুক্ষণ চালানোর পর লাশটা তার পাশের সিটে আবিষ্কার করলো। এই দৃশ্য দেখার পর তার ভয় আরও বেড়ে যায়। সে লাশটি তার সাথে কথা বলা শুরু করলো। সে ভয়ে আরও স্পিড বাড়িয়ে গাড়ি চালানো শুরু করলো। এক পর্যায়ে সে গৌরীপুর হাসপাতালে পৌঁছে যায়। তারপর তার সহকর্মীরা তাকে গাড়িতে সেন্সলেস অবস্থায় পায়। তারপর তার সহকর্মীরা তার জ্ঞান ফেরান। তারপর কি হয়েছিল তা জিজ্ঞেস করা হলো তাকে। সে আবুল তাবুল বলা শুরু করলো, অর্থাৎ সে সম্পূর্ণরূপে পাগল হয়ে গিয়েছিল। সে তার সহকর্মীদেরকেও বিশ্বাস করছিল না। আর সবচেয়ে মজার ব্যাপার যেটা হলো, তার সহকর্মীরা সেই গাড়িতে কোনো লাশ খুঁজে পায়নি, কিন্তু ড্রাইভারের পাশের সিটে অনেক রক্ত পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 5 মাস আগে। এই ঘটনাটি এতদিন আমরা জানতে পারিনি, কারণ সে ড্রাইভার, অর্থাৎ যার সাথে যেই ঘটনাটি ঘটেছিল, সে ড্রাইভার 5.5 মাসের মতো পাগল ছিল। তাকে অনেক চিকিৎসা করা পরেও সে সুস্থ হয়ে ওঠেনি। এখনও মাঝে মাঝে তিনি পাগলের মতো আচরণ করেন। ঘটনার ইতি টানছি এখানেই। আশা করি সবাই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন গল্পটি। সুপ্রিয় দর্শক, অবশেষে শেষ হলো আমাদের অ্যাম্বুলেন্সে থাকা লাশের ঘটনা। চলে যাচ্ছি আমাদের পরের ঘটনায়। ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই বলছি। আমি জামালপুরের মাদ্রাসার শিক্ষক, তো ঘটনাটি আমার নিজের জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 7 বছর আগে, কোনো এক রমজান মাসে। সালটা 2016। আমি একজন কোরআন হাফেজ। তো রমজান মাসে আমাকে এক মসজিদে তারাবি পড়ানোর জন্য নেওয়া হয়। সঙ্গত কারণে সেই জায়গাটার নাম উল্লেখ থাকলো না। তো আমাকে যে মসজিদে নেওয়া হয় সেই মসজিদটা ছিল অজপাড়া গায়ের জঙ্গলের মধ্যে। দিনের বেলা যেতে অনেকেই ভয় পায় সেখানে। রাস্তার 2 পাশে বহু বছরের পুরনো মেহগুনি গাছ আছে। বট গাছ শির উচ্চ করে দাঁড়িয়ে আছে। ব্রহ্মপুত্র নদীর একদম কুল ঘেঁষে ঢাকা জামালপুর মেইন রোডে থেকে
একটা গোরস্থান পাড়ি দিয়ে সেখানে অনেকটা পথ হেঁটে যেতে হয়। বলে রাখা ভালো, মসজিদটার কাছেই একটা কোরিয়ান ট্রেনিং সেন্টার ছিল, যেটা 2011 সাল অজানা কিছু সংগত কারণে বন্ধ হয়ে গিয়েছিল। তারপর থেকে সেটা তালাবদ্ধ অবস্থায় থাকতো, কেউ সেখানে কখনো প্রবেশ করতো না। অনেকের মুখে সেটাকে জিনদের বাসস্থান বলে শোনা যায়। প্রচণ্ড সাহসী এই ব্যাপারগুলোকে আমি একদমই পাত্তা দিইনি। তো কথা না বেরিয়ে চলে যাওয়া যাক মূল ঘটনায়। 17 রমজানের দিন ইফতার করার পর আমি সেই মসজিদের উদ্দেশ্যে রওনা হলাম আমার বাড়ি থেকে। আমি আগেই বলেছি, মসজিদটা ছিল এক অজপাড়া গায়ে। অন্যান্য সময় দিনের বেলা যেখানে মানুষ আনাগোনা দেখতে পাওয়া দুষ্কর ব্যাপার, সেখানে রমজান মাসে ইফতারের পর মানুষের আনাগোনা দেখতে পাওয়া তো বিশাল বিলাসিতার ব্যাপার। ঝলমলে পূর্ণিমার আলোয় জনমানবহীন রাস্তায় আমি হাঁটছি। আমার হাতে থাকা স্মার্টফোনের ফ্ল্যাশ লাইট আর আমার হাঁটার শব্দ ছাড়া আর কোনো কাকপক্ষীরও কোনো অস্তিত্ব নেই বললেই চলে। তো আমি যখন সেই গোরস্থানটা পার হয়ে ট্রেনিং সেন্টারের মেইন গেটের সামনে দিয়ে পৌঁছেছি, আচমকা বিশাল এক বজ্রপাতের আওয়াজ হলো। সেই বজ্রপাতটা যেন গেটকে উদ্দেশ্য করেই হয়েছে। হয়তো অনেকেই ভাবতে পারেন এটা ইলেকট্রিসিটির কোনো দুর্ঘটনার জন্য হয়েছে, যেমনটা আমি তৎক্ষণাৎ ভেবেছিলাম। হঠাৎ করে মনে হলো পরিত্যক্ত এক কোরিয়ান সেন্টারে ইলেকট্রিসিটি আসবে কোথা থেকে। এটা ভেবে প্রচণ্ড সাহসী থাকা সত্ত্বেও কেমন যেন সারা শরীরে একটা ঝাঁকুনি দিয়ে উঠল। তবুও মনের ভেতর সাহসী শক্তি সঞ্চার করে যেই আমি সামনের দিকে এগোনোর জন্য তাকিয়েছিলাম, হঠাৎ করে দেখি আমার থেকে প্রায় 20 ফুট দূরে এক বয়স্ক মুরব্বী লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে আমার দিকে আসছে। এমন অবস্থায় একটা মানুষকে দেখতে পেয়ে মনের প্রশান্তি বইতে শুরু করলো। আমি একটা বিষয় খেয়াল করলাম, সেই লোকটি যতই আমার সামনে এগোচ্ছে ততই যেন কুঁজো হয়ে যাচ্ছে। এভাবেই এগোতে এগোতে তিনি যখন একদম আমার 5 ফুট দূরে, তখন আমি আমার হাতে থাকা ফ্ল্যাশ লাইটের আলোতে দেখতে পেলাম লোকটির নাভি পর্যন্ত সাদা ধবধবে দাড়ি, গায়ে পাটের সোনালি আঁশ দিয়ে মোড়ানো ঝকঝকে একটি অদ্ভুত পোশাক। আমি সেগুলো না ভেবেই সেই মুরব্বী লোকটিকে অনেকটা হাঁপিয়ে যাওয়ার মতো ভয়ার্ত কণ্ঠে বললাম, চাচা, এই যে এইমাত্র বিশাল এক বিকট আওয়াজ হলো, একটা শব্দ শুনলাম, সেটাকে আপনিও শুনতে পেয়েছেন? তিনি আমার প্রশ্নের জবাব দেওয়া তো দূরের কথা, আমার সালামের উত্তর পর্যন্ত দেয়নি। এমনকি আমার দিকে সামান্য ভ্রুক্ষেপও করলেন তিনি। আমি বেশ অবাক হলাম। আবার ভাবলাম, মুরব্বী মানুষ হয়তো, বয়সের ভারে কানে কম শুনতে পান হয়তো। এটা ভাবতে ভাবতেই সেই মুরব্বী লোকটি ততক্ষণে আমার পিছনে চলে গিয়েছেন। আমি পিছনের দিকে ফিরে তাকাতেই আবার ডাকতে লাগলাম, এই যে চাচা, শুনছেন? ও চাচা, শুনছেন? কিন্তু এরপর যা হলো তা লিখতে গিয়েও আমার ভয়ে গা বেশ কয়েকবার শিউরে উঠেছে। আমি দেখলাম মুহূর্তের মধ্যেই সেই মুরব্বী লোকটির আকৃতি একটি সাদা লোমশ গরুর আকৃতিতে পরিণত হলো। হাড় ভাঙার মটমট আওয়াজ যখন সেটা ঘাড় ঘোরালো, তখন আমি আমার ফ্ল্যাশ লাইটের আলোতে স্পষ্ট দৃশ্যটি দেখতে পেলাম। দোয়া করি এমন বিভৎস ভয়ঙ্কর দৃশ্য কেউ যাতে স্বপ্নও কোনোদিন না দেখে। দেখতে পেলাম আমি সে লোমশ গরুর আকৃতির মুখটি বিশাল বড় এক মাছের মতো হয়েও অনেকটা লালচে মানুষের মতো, অর্থাৎ পুরো শরীর লোমশ গরুর মতো, আর মাথাটা ছিল গরুর মাথার সাইজের মতো বড়, বাট আকৃতিটি ছিল পুরো মাছের মাথার মতো। সেটা প্রচণ্ড রেগে গিয়ে আমার দিকে তাকিয়ে বহু মানুষের সম্মিলিত কণ্ঠে বলতে লাগলো, যদি খুব জানতে ইচ্ছে করে সেই আওয়াজটি কিসের ছিল, তাহলে নদীর পাড়ে আসিস, তোকে সব বলবো, তোকে সব জানাবো, তোকে সব দেখাবো। এই বলে বিভৎস সেই অবয়বটি বিশাল জোরে ভয়ঙ্কর হাসতে থাকে। এক লাফে কাছে থাকা এক বিশাল পুরনো বটগাছের নিচে উঠে পড়ল সে। ভয়ে আমার পুরো শরীর যেন প্যারালাইসিস হয়ে গিয়েছে। দৌড়ানোর মতো সামান্য শক্তি পর্যন্ত আমার শরীরে নেই। আবার আমি সেন্সলেসও হতে পারছিলাম না। প্রিয় লিসেনার্স, একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, এমন পরিস্থিতিতে আপনার কি অবস্থা হতো। আমি মাদ্রাসার একজন শিক্ষক হওয়ায় এমন পরিস্থিতিতে পড়লে কি করতে হবে তা জানতাম। জোরে জোরে আয়াতুল কুরসি পড়ে সারা শরীরে যত শক্তি ছিল তা প্রচণ্ড জোরে দিলাম এক দৌড়। আমি মসজিদের দিকে দৌড়াচ্ছি, পেছনে ফেরার সাহসটুকু আমার অবশিষ্ট নেই। হঠাৎ খেয়াল করে দেখি আমার হাতে থাকা স্মার্টফোনটি আর নেই।
অর্থাৎ ভয় কখন যে আমার হাত থেকে স্মার্টফোনটি সেই অভিশপ্ত কোরিয়ান ট্রেনিং সেন্টারের সামনে ফেলে রেখে এসেছি সেটা আমার বিন্দুমাত্র খেয়াল নেই। আমি আমার ফোনের চিন্তা বাদ দিয়ে আরও জোরে জোরে আয়াতুল কুরসি পড়ে পড়ে দৌড়াতে লাগলাম। হঠাৎ করে সামনে দেখি একটা লাইটের মতো রাস্তার মাঝখানে মাটিতে কিছু একটা পড়ে আছে। আমি সেইটির কাছে গিয়ে দেখতে পাই, আরে এটা তো আমার সেই স্মার্টফোন যেটা ভয়ে ট্রেনিং সেন্টারের সামনে ফেলে রেখে এসেছিলাম। এটা এখানে আসলে কি করে? তাহলে কি ঘুরে ফিরে আবার সেই অভিশপ্ত ট্রেনিং সেন্টারের সামনে এসে পৌঁছেছি আমি? এটা ভাবতে না ভাবতেই আমার বাম পাশ থেকে পুরো জং ধরা লোহার গেট খোলার মতো আওয়াজ হলো। আমি প্রচণ্ড ভয়ে আমার বাম দিকে আস্তে আস্তে যেই না ঘাড় ঘুরে তাকিয়েছি, অমনি দেখি প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মতো এক বাতাস প্রচণ্ড জোরে আমার শরীরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। আমার মাথার টুপিটি ছিঁড়ে পড়ল বেশ দূরে। মর্মর আওয়াজে সেই অভিশপ্ত ট্রেনিং সেন্টারের গেটটা খুলে গেল। মনে মনে প্রস্তুতি নিচ্ছিলাম, যাই হোক সেন্সলেস হয়ে যাওয়া যাবে না। আমি পূর্ণিমার চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছিলাম 4টি মানুষের মতো আকৃতি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে। একজন সামনে আর বাকি 3জন পিছনে পিছনে আসছে। সামনের জন প্রায় 15 ফিট লম্বা আর বাকি 3জন বামন আকৃতির, প্রত্যেকের গায়ে ধবধবে সাদা জুব্বা। আগের সেই লোমশগুলো দৃশ্য এখন আর নেই। সব মিলিয়ে আমি একদম যেন বোবা হয়ে গিয়েছি। এখন খুব চিৎকার করে চাচ্ছি আমি যেন সেন্সলেস হয়ে পড়ে যাই, কিন্তু আশ্চর্যের ব্যাপার আমি এত কিছুর পরেও সেন্সলেস হয়ে যেতে পারছি না। আমি আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে তোলা কণ্ঠে আয়াতুল কুরসি পড়তে অনেক চেষ্টা করলাম। পড়তে পড়তে আমি যখন আয়াতুল কুরসির একটি লাইনে এসে পৌঁছেছি, অর্থাৎ ওয়াসিয়া কুরসি সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ এই পর্যন্ত আমি আসলাম, তখন আমার মুখ থেকে তার পরের আয়াতটুকু আর বের হচ্ছিল না। অর্থাৎ তৎক্ষণাৎ আমি প্রচণ্ড ভয়ে ভুলে গিয়েছিলাম শেষের আয়াতটি। কিন্তু এরপরে যা হলো তা অনেকে বিশ্বাস করবেন না। তাদের 3 জনের সামনে থাকা সেই সাদা জুব্বা পরিহিত 15 ফিট মানুষটি, অর্থাৎ অবয়বটি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন তার পরের লাইনগুলো, অর্থাৎ আয়াতুল কুরসির শেষ আয়াতটুকু যেটি আমি ভুলে গিয়েছিলাম। এত কিছু আমার পক্ষে আর সহ্য করা সম্ভব হচ্ছিল না। সেন্সলেস হয়ে লুটিয়ে পড়লাম মাটিতে। সেন্সলেস হওয়ার আগে শুধু একটা কথাই শুনতে পেয়েছিলাম, ভয় পাবেন না হাফিজ সাহেব, আমরা আপনার এতটুকু শুনতে না শুনতেই আমি অজ্ঞান হয়ে যাই। এখানে একটি বিষয় স্পষ্ট করে বলে রাখা ভালো, কথিত আছে রমজান মাসে শয়তান এবং তার সহচরদের শিকলে বন্দী করে রাখা হয়। এখানে শয়তান অর্থাৎ ইবলিস শয়তান, যারা মানুষের মনের পাপ কাজের কুমন্ত্রণা দেয়, পাপ কাজ করায়, তাদের চেলা চামুন্ডাদের মূলত শিকলে বন্দী করে রাখা হয়। শিকলে বন্দী করে রাখা এ কথার উদ্দেশ্য এই নয় যে সমস্ত জিন জাতিকে শিকলে বন্দী করে রাখা হয়। আর আল্লাহ তাআলা যেহেতু পবিত্র কোরআন শরীফের 51 নম্বর সূরায় 56 নম্বর আয়াতে বলেছেন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে এই জন্য যেন তারা আমার ইবাদত করে। আল্লাহ, I created jinn and human except to worship me। যেহেতু একটি পরহেজগার জিনের মুখে আয়াতুল কুরসি পড়া অসম্ভবের কিছু নয়, কোনো এক পাত্রের ভেতর টপটপ করে পানি পড়ার আওয়াজে আমার জ্ঞান ফিরল। অনুভব করলাম যে আমার মাথায় কে যেন পানি ঢালছে। অসম্ভব সুন্দর একটা মিষ্টি ঘ্রাণ আমার নাকে আসছিল। চারদিকে প্রচণ্ড অন্ধকার হয়, আমি বুঝতে পারছিলাম না আমি কোথায় আছি। এমন সময় ইঁদুরের গলার মতো ফিসফিস আওয়াজে উর্দু ভাষায় আমি শুনতে পেলাম কথাগুলো, যার বাংলা অনুবাদ এমন, হাফেজ সাহেবের মনে জ্ঞান ফিরেছে। অপর পাশ থেকে অন্য একজন আফসোস কণ্ঠে বলে উঠল, আমাদের এইভাবে হাফেজ সাহেবের সামনে যাওয়া ঠিক হয়নি। অন্য আরেকজন একটু রুক্ষ কণ্ঠে বলেছেন, না গিয়েই বা কী করার ছিল, উনি যে পড়েছেন মেছর পাল্লায়, আরেকটু হলে তিনি নির্ঘাত পাক্কা পেতেন। অতপর সর্বশেষ জিন বিশেষ গম্ভীর গলায় বললেন, বেশি কথা বলার দরকার নেই, ওনাকে দ্রুত ওনার গন্তব্যস্থানে পৌঁছে দিয়ে আসতে হবে, তাই দ্রুত করো। যদিও তারা সব উর্দু ভাষায় কথা বলছিল, তবুও সর্বশেষ জনের ভয়েস শুনে আমার বোঝার বাকি রইল না যে এই সেই 4 অবয়ব যাদেরকে আমি সেখানে দেখে অজ্ঞান হয়ে পড়েছিলাম। আমি কোনো কথা না ভেবেই ঘুটে ঘুটে অন্ধকারের ভেতর গায়ের সমস্ত শক্তি দিয়ে এক দৌড় দিলাম। অত্যন্ত আশ্চর্যের ব্যাপার ঠিক তখনই ঘটল। যখন আমি দৌড় দিলাম
তখন পুরনো কাঠের দরজার আওয়াজে একটি দরজা খুলে গেল। লাফ দিয়ে সেই দরজা থেকে বের হয়ে বাইরে এসে পূর্ণিমার চাঁদের আলোয় আমি যা দেখছিলাম তা কোনোদিনও কেউ চোখে দেখেনি। আমি দেখলাম চারদিক থেকে ঘেরাও করা বিশাল এক বড় দেওয়াল, আকাশ ভেদ করে যেন উপরের দিকে চলে গিয়েছে। বিশাল বড় বিস্তীর্ণ এক জায়গা, পেছনে মস্ত বড় একটি গাছ, সেই গাছের শেকড়ে একটি কাঠের দরজা, এছাড়া আর কোনো কিছুর অস্তিত্ব নেই। সে বিস্তীর্ণ জায়গায় কোথায় আমি মারা যাইনি তো? এই কথা সে কথা ভাবতে ভাবতে প্রচণ্ড জোরে উদ্দেশ্যহীনভাবে দৌড়াতে লাগলাম। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে আল্লাহর নাম নিয়ে জোরে একটি চিৎকার দিয়ে আবারও সেন্সলেস হয়ে পড়লাম। আবারও আমার জ্ঞান ফিরল যখন, তখন নিজেকে আমি আবারও সেই খাতমে তারাবির মসজিদের ফ্লোরে আবিষ্কার করি। আমার সহকারী হাফেজ সাহেব আমাকে ডাকছেন, হুজুর, নামাজের সময় হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠুন, জলদি অজু করে নামাজের প্রস্তুতি দিন। মানে কি, এতক্ষণ কি তাহলে আমি স্বপ্ন দেখছিলাম? একথা ভাবতে ভাবতেই আমার চোখ পড়ল আমার হাতের দিকে। দেখি আমার হাতে ছোট বাচ্চার আঙ্গুলের সাইজের 3টি আঙ্গুলের ছাপ। আমার পায়েও দেখি একইভাবে 3টি আঙ্গুলের ছাপ। মাথায় হাত দিয়ে দেখি আমার মাথার চুলগুলো এখনও ভেজা। না, এটা কোনো কালের স্বপ্ন ছিল না, বরং এটি আমার সাথে ঘটে যাওয়া একটি রোমহর্ষক ঘটনা। সেই দিন আমি কাউকে কিছু বলিনি, এমনকি আমার সহকারী হাফেজ সাহেবকেও কিছু বলিনি। শোনার পর যদি সেই সহকারী হাফেজ সাহেব ভয় পেয়ে যান, আমাকে সেই মসজিদ থেকে আমার বাসা পর্যন্ত এগিয়ে না দেন, কারণ আমার বাসা পর্যন্ত একা যাওয়ার সেই সাহসটুকু আর ছিল না। প্রচণ্ড জ্বর গায়ে, শরীর প্রচণ্ড দুর্বল থাকায় সেদিন আর তারাবির নামাজ পড়াতে পারিনি। নামাজের পর হাফেজ সাহেব আর কিছু মুসল্লি মিলে আমার অসুস্থতা দেখে আমাকে বাড়ি পর্যন্ত এগিয়ে দেয়। বাড়িতে আসার পর আমি বেশ কিছুদিন খুবই অসুস্থ থাকি। সিদ্ধান্ত নেই সেই মসজিদে আর তারাবি পড়াতে যাব না। এভাবেই 20-21 রমজান চলে যায়। আমি খুব দ্রুত স্বাভাবিক হয়ে উঠি। কি ভাবছেন, ঘটনা এখানেই শেষ? আপনাদের তো এখনও আসল ভয়ঙ্কর ঘটনাটি বলা হয়নি। একটি ধৈর্য ধরুন। দ্রুত সুস্থ হওয়ার আর কোনো সমস্যা না হয় আমি আর কোনো কবিরাজের শরণাপন্ন হইনি। ভেবেছিলাম আর কোনো সমস্যা হবে না, কিন্তু এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল, যে আমি হাড়ে হাড়ে টের পেয়েছিলাম ঈদের আগের দিন রাতে। সেদিন ইফতার পার্টি করার জন্য চলে যাই জামালপুর শহরে আমার কিছু বন্ধুবান্ধবের সাথে। তাদের সাথে আড্ডা দিতে দিতে ঘোরাফেরা করতে করতেই কোনো একদিকে যখন ঘড়ির কাঁটায় 12:40 বেজে গেছে, আমি বুঝতেই পারিনি। আমার বন্ধুবান্ধবরা অনেক জোরাজুরি করছিল যাতে রাতে তাদের বাড়িতে থেকে যাওয়ার জন্য, কিন্তু কালকে ঈদের দিন হওয়ায় আমি কোনোভাবেই থাকার জন্য রাজি হলাম না। জামালপুর শহর থেকে আমার বাসা প্রায় 13 কিলোমিটার দূরে। আমার বন্ধুরা আমাকে ইজি বাইকে উঠিয়ে দিয়ে তারা যে যার মতো বাসায় চলে গেল। সেই ইজি বাইকে আমি ছাড়াও আরও 2 জন লোক আগে থেকেই বসা ছিল। এই মোট 3 জন যাত্রী নিয়ে ইজি বাইকওয়ালা যাত্রা শুরু করলেন নান্দিনার উদ্দেশ্যে। এক পর্যায়ে নন্দিনার আগের এলাকায় বানারে এসে হঠাৎ ইজি বাইক ব্রেক করে। ব্রেক করার সাথে সাথেই সে 2 জন যাত্রী ভাড়া দিয়ে নেমে যায়। নান্দিনা যাত্রী আমি একা হওয়ায় সে ইজি বাইকওয়ালা বানার এলাকায় হওয়ায় সে নান্দিনা যেতে চাইছিল না। আমি অনেক জোরাজুরি করার পরও সে ড্রাইভার রাজি না হওয়ায় অসহায়ের মতো আমাকে সেখানে নেমে যেতে হয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা রিক্সা দেখতে পাই আমি রাস্তায়। সে রিক্সাওয়ালা নান্দিনায় যাওয়ার জন্য রাজি হওয়া মাত্রই আমি এক লাফে উঠে পড়ি, ভাড়া বা দর কষাকষি না করেই। রিক্সা ছিল পায়ে চালিত, কিন্তু রিক্সার গতি দেখে মনে হচ্ছিল 80-90 স্পিডে কোনো বাইক চলছে। আমি বেশ ভয় পেয়ে যাই আগের ঘটনা মনে করে। একটু পর রিক্সাওয়ালা আমাকে যা বলল তা শোনার পর যেন আমার স্ট্রোক হওয়ার উপক্রম হলো। হুজুর, সেদিন আপনি একটা কুজো মুরব্বিকে দেখে ভয় পেয়েছিলেন না? তিনি আমার বাবা হন। আপনি তাকে সালাম দিয়েছিলেন। বয়সের ভারে উনি কানে কম শুনতে পান, তাই সালামের উত্তর নিতে পারেননি। তার জন্য আমি খুবই দুঃখিত, কিন্তু আপনার পেছনের দিকে তাকিয়ে তাকে বিরক্ত করা কোনোভাবেই ঠিক হয়নি। আপনার মতো আরও একজন বিরক্ত করেছিল আমার বাবাকে। সেদিন তাকে আমার বাবা একদম নদীর তলায় ডুবিয়ে মেরেছে। একথা শোনা মাত্রই রিক্সা থেকে লাফ দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। অমনি সেই রিক্সাওয়ালা তার পিঠের দিকে সম্পূর্ণ মুখ এনে আমাকে ভয়ঙ্কর আওয়াজে বললেন, আজ কোথায় যাবি? সেদিন তো সেই পাকিস্তানি বাচ্চাগুলো তোকে বাঁচিয়ে দিয়েছিল, আজকে তোকে কে বাঁচাবে?
মুহূর্তের মধ্যেই সেই রিকশাটা বিশাল এক বড় মাছের আকৃতিতে রূপ নিল। আমাকে সহ সে রূপ দিল ব্রহ্মপুত্র নদীর অতল গভীরে। জীবনের সব মায়া ছেড়ে দিয়ে মৃত্যুর আগের শেষ বাক্য কালেমা পড়ে আমি জ্ঞান হারাই। যখন আমার জ্ঞান ফিরল, তখন আমি নিজেকে আবিষ্কার করলাম আমার বিছানায়। আমাকে ঘেরাও করে আমার পরিবারের সদস্য এবং আমার পরিচিত একজন ভালো কবিরাজ দাদু আমার সামনে দাঁড়িয়ে আছেন। সেই কবিরাজ দাদুকে প্রচণ্ড ভয় কান্নায় শক্ত করে জড়িয়ে ধরে বলি, আমাকে বাঁচান দাদু, এটা আমাকে পানির নিচে ডুবিয়ে মেরে ফেলবে। আমার এই অবস্থা দেখে কবিরাজ দাদু বাসার সকল সদস্যকে রুম থেকে বের হয়ে চলে যেতে বললেন। পরে আস্তে আস্তে আমার সেই কবিরাজ দাদু আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, আর ভয় নেই, আমি এসে গিয়েছি। কাছেই গ্লাসে থাকা পানিতে অনেকগুলো তাবিজের কাগজ দেখতে পেলাম। দাদু আমার সেই পানি পান করতে বললেন। সেই পানি পান করার পর দাদুকে আমি সমস্ত ঘটনা খুলে বলায় দাদু আমার গম্ভীর কণ্ঠে আমাকে বললেন, আমি সব জানি রে। আমার আর তর সই ছিল না। খুব অস্থিরতার সাথে দাদুকে জিজ্ঞেস করলাম, আসলে আমার সাথে কি হয়েছিল? দাদু এরপর যা বললেন তা শুনে আমি একদম বোবা হয়ে যাই। দাদু বললেন, তুই আজ থেকে প্রায় 3 মাস যাবৎ নিখোঁজ। এর 3 মাসে আমরা তোকে অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক মাইকিং পোস্টারিং করেছি, কোনোভাবেই তোকে খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আজকে তোকে ছাদের উপর অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখি। তৎক্ষণাৎ তোর বাবা মা আমাকে খবর দেন। পরে আমার সাথে থাকা কার ইঞ্জিনের মাধ্যমে তোর সমস্ত ঘটনা শুনি। তোকে যে জিনটা আক্রমণ করেছিল সেটা ছিল সেই অজপাড়া গায়ের পাশে ব্রহ্মপুত্র নদীতে থাকা মেছু জাতের নিকৃষ্ট এক জিন। এই জাতের জিনগুলো মুসলমানদেরকে পছন্দ করেন না। তুই প্রতিদিনই রাস্তায় চলাফেরা করায় তোর প্রতি শুরু থেকেই সেই মেছু জাতের জিনটা নজর রাখছিল। তার উদ্দেশ্য ছিল তোকে পানির নিচে নিয়ে গিয়ে ডুবিয়ে মেরে তোর শরীরের বিভিন্ন অঙ্গ চিবিয়ে খাওয়া। কিন্তু শুরুতেই তোকে কোনো কিছু করতে পারিনি সেই পরিত্যক্ত ট্রেনিং সেন্টারে থাকা পাকিস্তান থেকে আসা ভালো পরহেজগার 4টি জিনের কারণে। প্রতিদিন তারা তোর পিছনে তারাবির নামাজ পড়ত। তোকে তারা বলতে গেলে খুবই মহব্বত করত। সোজা বাংলায় বলতে গেলে সেই পরহেজগার জিনগুলো তোকে প্রোটেক্ট করত সেই জিনের কবল থেকে। কিন্তু সেদিন তোর সাথেই প্রথম মেছর দেখা হয়। সেদিন সেই পাকিস্তানি জিনগুলোর কাছের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল তারা। সেদিন সেই মেছো এটাকে সুবর্ণ সুযোগ মনে করে তোর উপর ঝাঁপিয়ে পড়েছিল। কিন্তু তোর ভাগ্য সেদিনই ভালো ছিল, সেই পাকিস্তানি জিনগুলো ফেরার পথে তোকে এমন অবস্থায় পেয়েছিল যেন তোকে বাঁচিয়ে দেয়। কিন্তু তুই এগুলো জানতিস না বলেই অজ্ঞান হয়ে পড়ে যাস সেই ভালো জিনদের দেখে। সেই পাকিস্তানি পরহেজগার জিনগুলো তোকে তাদের জগতে নিয়ে গিয়ে তোর মাথায় পানি ঢেলে দিয়ে মসজিদে শুয়ে রাখে। অর্থাৎ আমি যে বিস্তীর্ণ এলাকায় দেখেছিলাম সেটা ছিল জিনদের জগৎ, যার কারণে তোর হাতে পায়ে স্পষ্ট 3 আঙ্গুলের ছাপ দেখতে পাওয়া যায়। বিশেষ করে ঈদের আগের দিন রাতে তোকে সেই মেছোটা একা পেয়ে তার সর্বোচ্চ আক্রমণ করে তোর উপর চালায়। তুই প্রায় মরেই যাচ্ছিলি পানিতে ডুবে। এমতো অবস্থায় সেই 4 পরহেজগার জিন সেই মেছোর হাত থেকে তোকে উদ্ধার করে। তোকে বাঁচাতে গিয়ে সেই মেছোর সাথে তুমুল সংঘর্ষ হয়। পাকিস্তানি জিনদের মধ্যে একজন মারা যায়, আর সেই মেছোটাকেও মেরে ফেলে তারা। তোর অবস্থা অত্যন্ত খারাপ হয়। তোকে নিয়ে আবার সেই জিনরা তাদের জগতে চলে যায় তোর চিকিৎসার জন্য। আর তুই সুস্থ হয় আজ তোকে সেই জিনরা তোর বাসার ছাদে রেখে গেছে। তার প্রমাণ তোর হাতে পায়ে লেগে আছে এখনো। ঘটনাগুলো আমি যখন শুনছিলাম তখন আমার চোখ থেকে অঝরে পানি ঝরছিল। সব বলা শেষ করে কবিরাজ দাদু বললেন, আর ভয়ের কিছু নেই, এই নে তাবিজ, এটা সব সময় তোর কাছে রাখবি। খবরদার এটা কখনো হারাবি না, কারণ সেই মেছো জিন মরে যাওয়ায় তার বংশের অন্যান্য জিনগুলো তোর উপর প্রচণ্ড ক্ষিপ্ত। সুযোগ পাওয়া মাত্রই তোর ক্ষতি করবে। এই তাবিজটি যতক্ষণ তোর সাথে থাকবে আল্লাহর রহমতে কেউ তোকে কখনো ক্ষতি করতে পারবে না। আর ভুলেও কখনো নদীতে গোসল করতে যাবি না। আর সেই পরহেজগার জিনগুলো তোর কাছে প্রতিদান স্বরূপ কিছু গরুর হাড় আর গোবর চেয়েছে। সেগুলো তুই তোর বাসার ছাদে রেখে দিবি, তারা এসে নিয়ে যাবে। কবিরাজ দাদুর প্রত্যেকটা কথা আমি অক্ষরে অক্ষরে পালন করি। আর বছর ঘুরে আজ প্রায় 2022-এ পৌঁছেছে। আমার কাছে এখনও দাদুর দেয়া সেই তাবিজটি আছে। আর আল্লাহর রহমতে এখনও পর্যন্ত আমার সাথে আর কোনো সমস্যা হয়নি। কিন্তু সেই মেছো জিনগুলো এখনও মাঝে মধ্যে আমার স্বপ্নে আসে। ভয়ঙ্কর দাঁতগুলো কনপট করে আমাকে হুমকি দেয়, শুধু একবার তো পাই। ঘটনাটা
কতটা গুছিয়ে বলতে পেরেছে জানি না, আমার ভুলগুলো ক্ষমা করবেন। ডিয়ার লিসেনার্স, শেষ হলো আজকের এপিসোডের 4টি ঘটনা। পরবর্তী সপ্তাহে আপনাদের জন্য নিয়ে আসছি আরও নতুন কিছু ঘটনা। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।